তুমি কে আমি কে রাজাকার রাজাকার প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা। জানাবো ডয়েচে ভেলে ও নেত্র নিউজের অনুসন্ধানে গুম খুনের সঙ্গে প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার অভিযোগ। এবং সর্বশেষ জানাবো বিএনপি কোটা ইস্যুকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চাই বললেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তুমি কে আমি কে রাজাকার রাজাকার প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে মিছিল করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রবিবার রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকশো শিক্ষার্থী এই প্রতিবাদ মিছিল করেছেন। প্রতিবাদ মিছিলে তারা চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দেন। এছাড়া গভীর রাতে দাবির হলে হলে স্লোগান শোনা যায়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এছাড়া একই বক্তব্যের প্রতিক্রিয়া দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বলে খবর নিয়ে জানা গেছে। নাম প্রকাশ অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের অধিকার আদায়ে আন্দোলন করছি। আজকে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে বলে মন্তব্য করেছেন। এর মাধ্যমে তিনি আমাদের অপমান করেছেন, তাই তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিল করছি। আজ চলমান কোটা বিরোধী আন্দোলনে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আমার প্রশ্ন দেশবাসীর কাছে, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না? অপরাধটাকে নিজের জীবন বাঁচিয়ে রেখে সংসার সব ফেলে দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। দিনরাত খেয়ে না খেয়ে কাদামাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় মোকাবেলা করে যুদ্ধ করে এদেশের বিজয় এনেছে। বিজয় এনে দিয়েছিল বলে সবাই উচ্চ পদে আসেন। এবং এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা রবিবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণপদযাত্রা শুরু করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে রাজু ভাস্কর্য শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট, বাইতুল মোকাররম হয়ে 0 পয়েন্টে আসেন তারা। অন্যদিকে বঙ্গভবন অভিমুখে বাহাদুর শাহ পার্কের সামনে দিয়ে জর্জ কোর্ট এলাকা হয়ে রায় সাহেব বাজার মোড়, তাঁতি বাজার মোড় হয়ে 0 পয়েন্ট মোড়ে গণপদযাত্রা নিয়ে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে গুলিস্তানে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে পুলিশের ব্যারিকেড সরিয়ে আবারও বঙ্গভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের গণভবন পদযাত্রা বা গণপদযাত্রা মিছিল 0 পয়েন্টে পিপিওর বা জিপিওর সামনে আটকে দেয়। এরপর শিক্ষার্থীরা কিছুক্ষণ সেখানে স্লোগান দেন। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে গুলিস্তানের দিকে রওনা দেন আন্দোলনকারীরা। পরে পুলিশি বাধাই আন্দোলনরত শিক্ষার্থীদের 10 সদস্যের একটি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যান। ডয়েচে ভেলে ও নেত্র নিউজের অনুসন্ধানে গুম খুনের সঙ্গে প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার অভিযোগ। প্রতিবেদনে বলা হয়েছে, সেনা এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত র্যাবকে নিয়ে গত কয়েক মাস ধরে ডয়েচে ভেলের ইনভেস্টিগেটিভ ইউনিট এবং সুইডেন ভিত্তিক নেত্র নিউজ যৌথ অনুসন্ধান চালিয়েছেন। প্রতিষ্ঠার 2 দশক পর এই প্রথম র্যাবের সাবেক 2 কর্মকর্তা নিজেদের পরিচয় নিশ্চিত করে সংবাদ মাধ্যমের কাছে ক্রসফায়ারের হত্যাকাণ্ড সংঘটিত করার পুরো প্রক্রিয়াটি বর্ণনা করেছেন। আমাদের বা তাদের একজন সরাসরি ক্রসফায়ারের নামে সাজানো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, আরেকজন খুব কাছ থেকে এমন হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছেন। তাদের বক্তব্যে অভিযোগ উঠেছে যে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা মোতাবেকই র্যাব রাজনৈতিক বিরোধী নেতাকর্মীদের হত্যা করে থাকেন। হুইল ব্লোয়ার র্যাবের একজন অফিসার জানিয়েছেন, র্যাব যদি জানতে পারে যে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তাহলে তিনি যে বাহিনীতে কাজ করছেন সেই বাহিনী তাকে মেরে ফেলতে পারে। ডয়েচে ভেলে তাদের স্বীকারোক্তির সততা যাচাই করেছে এবং বিশেষজ্ঞ মানবাধিকার কর্মী এবং অন্যান্য সূত্র যেমন পুলিশ এবং পোস্টমর্টেম প্রতিবেদন, বিভিন্ন মামলার তথ্য ভান্ডার এবং একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অডিও রেকর্ড যাচাই করার মাধ্যমে এই বিষয়টিকে নিশ্চিত করেছে। ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দেওয়া 2 ব্যক্তি দেওয়া তথ্য অনুযায়ী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাজনৈতিক স্বার্থে এলিট বাহিনীকে ব্যবহার করেন। অভিযোগ রয়েছে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে এসবের অনুমোদনও দেওয়া হয়। লক্ষ্যবস্তু যদি রাজনৈতিক ব্যক্তি হয়, তাহলে কেবল উচ্চ পর্যায়ে সুস্পষ্ট অনুমোদনের পরিপ্রেক্ষিতেই এটি বাস্তবায়ন করা হয়। সাক্ষাৎকার দেওয়া এক ব্যক্তি বলেন, এসব ক্ষেত্রে সিদ্ধান্ত সর্বোচ্চ
সর্বনিম্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসবে বা স্বরাষ্ট্রমন্ত্রী এই আদেশটা প্রদান করে থাকেন। অন্য সাক্ষাৎকারদাতা বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোনো নির্দেশনা দেন না। তিনি সরাসরি আওয়ামী লীগের প্রধান এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন, যিনি 2009 সাল থেকে দেশের ক্ষমতায় আছেন। তিনি আরো বলেন, যেই সব টার্গেট কি স্বরাষ্ট্রমন্ত্রী বা তারও উপরের কেউ যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্ধারণ করে দেন, তাদের বিষয়টি প্রাধান্য দিয়ে দেখা হয়। চেইন অফ কমান্ড বিষয়ে বিস্তারিত বলা ছাড়াও দুই তথ্যদাতা অভিজাত এই বাহিনীর ভেতরের অনেক তথ্য উন্মোচন করেছেন। ডয়েচে ভেলে এবং নেত্র নিউজ এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে তারা যোগাযোগ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অস্বীকার করে এবং এসব অভিযোগকে বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। ডয়েচে ভেলেকে দলীয় সিদ্ধান্ত বা দৃষ্টিভঙ্গি প্রচার না করার বিষয়ে সতর্ক করেছে মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। ডেথ স্কোয়াড নিয়ে ডয়েচে ভেলে ও নেত্র নিউজের অনুসন্ধানে যা জানা যায়, কোনো টার্গেটকে যখন মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় তখন বেশ কিছু পদক্ষেপ সতর্কতার সঙ্গে গ্রহণ করা হয়। প্রথমত একটি স্থান নির্ধারণ করা হয়, লোকচক্ষুর আড়ালের একটি স্থান বেছে নেওয়া হয় যাতে কোনো সম্ভাব্য সাক্ষী না থাকে। ঢাকায় এমন এক জায়গা হচ্ছে শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া দূষিত তুরাগ নদীর তীর, আরেকটি হচ্ছে কক্সবাজার এবং টেকনাফের মধ্যকার 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের কিনারা। এরপর সাধারণত গভীর রাতে যখন রাস্তা জনমানব শূন্য থাকে এবং দোকানপাটও বন্ধ হয়ে যায়, কোনো কিছু বুঝতে না দিয়ে টার্গেটকে আটকে চোখ বেঁধে একটি বেসামরিক গাড়িতে তুলে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর টার্গেটকে গুলি করে তার রক্তক্ষরণে মৃত্যু হওয়া অবধি অপেক্ষা করা হয়। তখন তাদের নড়াচড়া বন্ধ হয়েছে, তাদের চোখের কাপড় খুলে ফেলা হয়, কোনো চিহ্ন না রাখার জন্য চোখ বাঁধা হয় নরম কাপড় দিয়ে। এরপর তাদের হাতের বাঁধনও খুলে ফেলা হয়। এরপর দৃশ্যপট সাজানো হয়, কি গল্প বলা হবে তার উপর নির্ভর করে নিহতের শরীরে নানা প্রমাণ সাজিয়ে রাখা হয়। যদি গল্পটি দুই গ্যাংয়ের মধ্যে মারামারি হয় তাহলে মাদক এবং ইয়াবা মৃতের সঙ্গে রাখা হয়। সন্দেহভাজন জিহাদি হলে তার শরীরের পাশে ধর্মীয় কাগজপত্র রেখে দেওয়া হয়। উভয় ক্ষেত্রে টার্গেটের সঙ্গে আগ্নেয়াস্ত্র রেখে দেওয়া হয়। তিনি জানান, এসব অস্ত্র অনানুষ্ঠানিকভাবে ভারত থেকে পাচার করে আনা হয়। এরপর ফাঁকা গুলি করে বুলেটের খোসা মাটিতে ফেলে রাখা হয়। কিন্তু কিছুর বিরল ক্ষেত্রে র্যাব একেবারেই নীরবে কাজ করে। ভিকটিমের তুলে নিয়ে কোনো চিহ্ন রাখা হয় না। কখনো কখনো কয়েক সপ্তাহ, কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। এসব ঘটনাকে গুম বলে উল্লেখ করা হয়। বাংলাদেশের জুড়ে এখনো শত শত মানুষ এভাবে নিখোঁজ হয়েছেন। বছরের পর বছর ধরে র্যাবের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে রাজনৈতিক ব্যক্তিরাও। র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা শত শত রাজনৈতিকভাবে সক্রিয় বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছে আর ফিরে আসেনি। জানান, এসব ঘটনার দিকে নজর রাখা অ্যাক্টিভিস্টরা। র্যাবের ব্যাপারে এমন অনুসন্ধান এর আগে করেছিল সুইডিশ রেডিও 2017 সালের এপ্রিল মাসে। যাদের প্রশিক্ষণ দিয়ে খড়ি বানায় তাদের একটি প্রশিক্ষণের অডিও রেকর্ড পেয়েছে সুইডিশ রেডিও, যার খুব অল্প তারা প্রচার করেছে। তারা বলেছে যে ব্যক্তি এই রেকর্ড ইংরেজিতে অনুবাদ করেছে সে অস্থির হয়ে গিয়েছিল, বারবার সে প্যানেল থেকে বের হয়ে পানি খাচ্ছিল। অডিওতে র্যাবের উচ্চ পদস্থ এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, তোমরা যদি তাকে টার্গেটকৃত ব্যক্তিকে খুঁজে পাও, শুট অ্যান্ড কিল হিম, যেখানেই থাকুক। এরপর তার পাশে একটি অস্ত্র রেখে দাও। বিচার বহির্ভূত হত্যার এমন লোমহর্ষক নির্দেশ দেওয়ার পর পুলিশের এলিট ফোর্স কিভাবে তাকে হত্যা করবে, এসব তালিকা কিভাবে নির্বাচন করবে, এসব নিয়ে কথা বলতে শোনা যায়। এমনকি এই কর্মকর্তা নিজেই যে অসংখ্য হত্যার সাথে জড়িত তার নিজেই উল্লেখ করেন। র্যাব কর্মকর্তা বর্ণনা করেন কিভাবে পুলিশ সন্ত্রাসীদের কাছ থেকে ঘুষ নেয়, এমনকি তারা অবৈধ অস্ত্র কিনে মানুষকে খুন করে সেই অস্ত্র তার পাশে রেখে দেয়। আসলে সাধারণ মানুষ কখনো অবৈধ অস্ত্র রাখে না, কিন্তু পুলিশ যাকে হত্যা করেছে তারাও পুলিশকে হত্যার উদ্দেশ্যে ছিল। এই ধরনের বিষয় প্রমাণের জন্য বলতে গেলে আত্মরক্ষার্থে তারা গুলি ছুড়ল। সেই ব্যক্তির যথার্থতার জন্য নিহতের পাশে অস্ত্র রেখে দেওয়া হয়। ঘন্টা বা 2 ঘন্টা ব্যাপী এই গোপন রেকর্ডিং এর র্যাব যে হত্যা এবং জোরপূর্বক গুম করে এই বিষয়টি এই কর্মকর্তা তার বক্তব্যে বারবার উল্লেখ করেন। নেত্র নিউজ ও ডয়েচে ভেলের অনুসন্ধানী সাংবাদিকদের কাছে এভাবে সাজানো ক্রসফায়ারে একজন মানুষের মৃত্যুর মুহূর্তটি বর্ণনা করেছিলেন র্যাবের একজন সাবেক কমান্ডার, যিনি নিজে প্রত্যক্ষভাবে একাধিক ব্যক্তিকে ক্রসফায়ারের হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বলেন, আমি একদিন ঘড়ি ধরেছিলাম, যে অপারেশনটা আমি করেছি ইট ট্রেক্স অ্যাট লিস্ট 20 মিনিটস পর্যন্ত একটা শব্দ আসতে থাকে। এরপর আস্তে আস্তে শেষ একটা গোমরানির শব্দ।
কারণ হার্ট তো আর পাম্প করতে পারে না। ব্লাড স্লো কণ্ঠ থেকে একটা শব্দ বের হতে থাকে, আপনি বুঝবেন ওই মানুষটা অক্সিজেন খুঁজছে কিন্তু অক্সিজেন পাচ্ছে না। এই সাবেক রেব কর্মকর্তার বা কমান্ডারের ভাষ্য এবং প্রত্যাখ্যাত জার্মান সংবাদ মাধ্যমে ডয়েচে ভেলে ও নেত্র নিউজের সঙ্গে যৌথ অনুসন্ধানে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের এমন বিভীষিকাময় চিত্র উঠে এসেছে। জানা যায় গুমের ক্ষেত্রে তারা সাধারণত 3 ধরনের কৌশল ব্যবহার করে থাকেন। টার্গেটকৃত ব্যক্তিকে অপহরণ, তাকে হত্যা করা ও তার লাশ চিরতরে গুম করে ফেলা। আলাপকালে তিনি বলেন, কোন লাশ নদীতে ফেলে দেওয়ার আগে তারা লাশের সাথে বাড়ি ইট বেঁধে দেয়। সেই কর্মকর্তা আরো কথা বলে, যা অনেকটা সিনেমার মতো। এইসব অফিসার এই ধরনের অপারেশনে যায়, তারা অনেকে নিখুঁতভাবে এই কাজ করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।